আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল মাসুদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা বিজনেস ম্যাথ সাবজেক্ট এর চ্যাপ্টার 9 ম্যাথমেটিক্স অফ ফিন্যান্স এর দ্বিতীয় ক্লাসটি করব। আর এই ক্লাসে আমরা দুইটা নিয়মের অঙ্ক শিখব ইনশাআল্লাহ। তো আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। তো আজকে আমরা দুইটা নিয়মের অঙ্ক শিখবো। একটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকরী সুদের হার। আর দ্বিতীয় নিয়ম যেটা সেটা হচ্ছে আমরা আর সুদের হার নির্ণয় করে শিখবো। তো আচ্ছা দেখেন কি আছে, যদি কার্যকরী সুদের হারের অঙ্কগুলি করতে হয় আমাদের, তাহলে এইখানে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সূত্র হচ্ছে একটাই, 1/1+i/t^t-1। আই হচ্ছে সুদের হার, টি হচ্ছে টাইম, কতবার চক্রবৃদ্ধি হবে। তো এখন যদি খেয়াল করেন প্রবলেম ওয়ানটা কি আছে, প্রবলেম ওয়ানে কি বলা আছে, 2000 টাকা 2 বছরের জন্য 8% চক্রবৃদ্ধি হার সুদে বিনিয়োগ করা হলে কার্যকরী সুদের হার কত হবে যদি সুদ বছরে 4 বার যোগ হয়। তার মানে কার্যকরী সুদের হার বের করতে হবে। এখন কত টাকা বিনিয়োগ করবে, যদি কার্যকরী সুদের হার বের করতে হয়, কার্যকরী সুদের হার বের করতে হলে কত টাকা বিনিয়োগ করছে সেটা আমাদের দেখার বিষয় না, কত বছর সেটা আমাদের দেখার বিষয় না, দেখতে হবে কত পার্সেন্ট হারে বিনিয়োগ করছে, এই পার্সেন্টটা আমাদের দরকার হবে। আর হচ্ছে বছরে সুদ কয়বার গণবে, বছরে সুদ কয়বার গণা হবে সেটা দেখতে হবে। তো আই সমান হচ্ছে পার্সেন্টে কাজে লাগবে, টি হচ্ছে বছরে কয়বার যোগ করবে সেটা আমাদের জানতে হবে। যদি আমরা এইটুকু জানতে পারি তাহলে আমাদের কার্যকরী সুদের হারের অঙ্কগুলি সহজ হয়ে যাবে। তো হৃদয় ক্লাসে আছেন কি? আচ্ছা, কিসমতারা সাউন্ড ঠিক আছে তো? প্রবলেম ওয়ানটা দেখেন, এটা হচ্ছে বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালের প্রশ্ন, অ্যাকাউন্টিং 2017 সালের প্রশ্ন এটা। তো আমাদের কি জানতে হবে, জানতে হবে যে যদি কার্যকরী সুদের হার বের করতে হয় তাহলে আমাদের জানিয়ে নিতে হবে যে সুদটা বছরে কয়বার গণনা করবে এবং সুদের হার কত পার্সেন্ট ছিল। তো কার্যকরী সুদের হার উইনো, অথবা আমরা জানি কার্যকরী সুদের হার ই
আই আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান সূত্র হচ্ছে 1 প্লাস আই বাই টি হোল টু দি পাওয়ার টি মাইনাস 1। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। কার্যকরী সুদের হারের সূত্র এ একটাই। এখন সমান এ 1 হচ্ছে 1 প্লাস আয়ের মান আমাদের জানতে হবে। আয়ের মান হচ্ছে কত পার্সেন্ট? 8%। এই 8% কাজে লাগবে, আর হচ্ছে কতবার সুদ যোগ করবে সেটা আমাদের নিতে হবে। তো 8% মানে কি? আয় সমান হচ্ছে 0.08, আর সুদ দিবে বছরে কয়বার? 4 বার। 4 বার যদি সুদ যোগ হয়, নিচে এটা 4 দিয়ে ভাগ করবেন, আর এটি সমান হচ্ছে 4 মাইনাস 1 ছিল 1। এখন এই 1 হচ্ছে 1 প্লাস 0.08 কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে। 2 না, এটা হচ্ছে 0.02 হবে। 0.02 এর উপর পাওয়ার আছে 4 মাইনাস 1 ছিল 1। এখন ক্যালকুলেশন করেন কি হবে? 0.08 ভাগ 4 সমান হচ্ছে এত। এখন 1.02 পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 1.0824। এই মাইনাস হচ্ছে মাইনাস, 1 ছিল 1। এখন এটা থেকে 1 মাইনাস করে দেন, হবে 0.0824 ইন্টু, যেহেতু সুদের হার, এটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টে রূপান্তর করে নেবেন, সমান হচ্ছে 8.24%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যালো, অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। তো এখন আমরা যদি প্রবলেম 2 দেখি। প্রবলেম 2, সমস্যা 2 দেখেন কি আছে। কি আছে সমস্যাটা একটু খেয়াল করেন। বলছে 1000 টাকা 8% কোয়ার্টারলি হারে 5 বছরের জন্য বিনিয়োগ করলে কার্যকরী সুদের হার নির্ণয় করো, অথবা ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে কি? EIR ক্যালকুলেশন করো ফর টাকা 1000 ইনভেস্টেড ফর 5 ইয়ার্স এট 8% ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এখন যখন আমরা কার্যকরী সুদের হারের অঙ্কগুলি করতে যাব, তখন কত টাকা বিনিয়োগ করলো সেটা আমাদের দেখার বিষয় না, এটা কাজে লাগবে না। কত বছরের জন্য সেটাও কাজে লাগবে না, কাজে লাগবে হচ্ছে শুধু পার্সেন্টটা, আর হচ্ছে সুদ বছরে কয়বার গণনা করবেন। তো এখানে কতবার বলছে? কোয়ার্টারলি সুদ গণনা করতে হবে, মানে কি 3 মাস পর পর সুদ দিতে হবে একবার। তাইলে 1 বছরে আমাদের সুদ দিতে হবে 4 বার। তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট উই নো EIR সমান হচ্ছে, সূত্র কি ছিল? 1 প্লাস আই বাই টি হোল টু দি পাওয়ার টি মাইনাস 1। এটা হচ্ছে কার্যকরী সুদের হারের সূত্র। এখানে কত টাকা বিনিয়োগ করবে, কত বছর বিনিয়োগ করবে সেটা কোনোভাবেই দেখা যাবে না, দেখতে হবে শুধু পার্সেন্টটা এবং সুদ বছরে কতবার গণনা করবে সেটা। তো পার্সেন্ট হচ্ছে 8%। তো 1
প্লাস আয়ের মান হচ্ছে 0.08, টি সমান হচ্ছে কোয়ার্টারলি সুদ গণনা করবে। কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস পর পর সুদ গণনা করবে। যেহেতু 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 3 মাসে 1 বার সুদ গণনা করলে 12 মাসে 4 বার সুদ গণনা করা যাবে। তো টাইম হচ্ছে 4 লিখতে হবে, টি সমান হচ্ছে 4, এ টি সমান হচ্ছে 4 মাইনাস এ 1 ছিল 1। এখন দেখেন কি আছে, 1 প্লাস 0.08 কে 4 দিয়ে ভাগ করলে হবে 0.02, এর উপর পাওয়ার ছিল হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 ছিল 1। এখন 1 এর সাথে এটা যোগ করেন 1.02 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 ছিল 1। এখন পার্সেন্ট পাওয়ারটা ভাঙেন, 0.02 হোল টু দি পাওয়ার 4 1.02 পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 1.08 1.0824, তারপর মাইনাসের 1 ছিল, মাইনাসের 1, এটা থেকে 1 মাইনাস করে হবে 0.0824। সুদের হার মানে পার্সেন্টেজ বের করতে হয়, এই জন্য এটাকে 100 দিয়ে গুণ করবেন সবার লাস্টে। এটাকে 100 দিয়ে গুণ করলে হবে কত, 8.24%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। শরীফ, অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। তারপর প্রবলেম 3 দেখেন, এটা অনার্স 2012 সালের প্রশ্ন। প্রবলেম 3 যেটা আছে একটু খেয়াল করেন। এখানে কি দেওয়া আছে, 10% হারে 10% হার সুদে কোনো মূলধন বিনিয়োগ করলে যদি বছরে 4 বার সুদ হিসেব হয়, তবে কার্যকরী সুদের হার কত। এখন দেখেন কত টাকা বিনিয়োগ করছি সেটাও বলা নাই, কত বছরের জন্য বিনিয়োগ করছি সেটাও বলা নাই, কিন্তু আমাদের যে দুইটা বিষয় পার্সেন্টের কত পার্সেন্ট এবং কতবার সুদ দিতে হবে, এই দুইটা অবশ্যই তথ্য দেওয়া আছে। এটা 2012 সালের প্রশ্ন ছিল। তো এটা যদি আমাদের কার্যকরী সুদের হার বের করতে হয়, উই নো, আমরা জানি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট EIR সমান সূত্র হচ্ছে 1 প্লাস I/T হোল টু দি পাওয়ার T মাইনাস 1। এখন 1 ছিল 1 প্লাস I সমান হচ্ছে কত পার্সেন্ট, 10%, তার মানে 0.10। আর কোনো মূলধন বিনিয়োগ করলে যদি বছরে 4 বার সুদ দিতে হয়, তার মানে টি সমান হচ্ছে 4 হবে, টাইম 4 বার, টি সমান হচ্ছে 4, এ মাইনাস হচ্ছে মাইনাস, এ 1 ছিল 1। এখন 1 প্লাস 0.10 কে 4 দিয়ে ভাগ করলে হবে 0.025, এর উপর পাওয়ার ছিল 4 মাইনাস 1। এখন 1 এর সাথে এটা যোগ করে হবে 1.025, এর উপর পাওয়ার ছিল 4 মাইনাস 1। এখন এটা পাওয়ার ভাঙেন, 0.1 ভাগ 4 ইকুয়াল টু হচ্ছে তো প্লাস 1 পাওয়ার 4 সমান হচ্ছে 1.1038, আর মাইনাসের 1 ছিল, মাইনাসের 1। এখন এটা যদি আমরা মাইনাস করে দিই, 1 থেকে 1 মাইনাস করলে 0 হবে, 0.01038। যেহেতু এটা আমাদের সুদের হার বের করতে হবে, মানে পার্সেন্টেজে রূপান্তর করতে হবে, সেহেতু এটাকে 100 দিয়ে গুণ করে নিতে হবে, গুণ 100। তো এটাতে গুণ করলে হবে 10.38%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। আলিম, একটু কমেন্ট করবেন আপনারা, কারণ হচ্ছে কার্যকরী সুদের হার, এগুলি কিন্তু আমাদের অবশ্যই বুট কোশ্চেন করা হচ্ছে। তারপর 4 নম্বর অঙ্কটা দেখেন কি আছে, প্রবলেম 4 দেখেন কি আছে,
এক ব্যক্তি ব্যাংক থেকে 9,000 টাকা ঋণ নিয়ে 4 বছর পর্যন্ত কোনো টাকা পরিশোধ করতে পারলো না। এটা হচ্ছে বিকল্প অঙ্ক, আমাদের দ্বিতীয় নিয়মটা আজকে। তো কার্যকরী সুদের হারের অঙ্কগুলি আপনারা বুঝতে পেরেছেন কিনা? 3টা অঙ্ক করেছি, একটা অঙ্ক করলে যথেষ্ট যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন। কারণ হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এখানে বিনিয়োগ দেওয়া থাকবে, বছর দেওয়া থাকবে, এত কিছু আমাদের দেখার বিষয় না। বিষয় হচ্ছে আমাদের দেখতে হবে কত পার্সেন্ট হারে বিনিয়োগ করলো এবং বছরে কতবার সুদ দিল। সুদ কয়বার গণনা করতে হবে সেটা দেখবেন, আর হচ্ছে সুদের হারটা দেখবেন, আর কিচ্ছু না। তো আবারও আমি 3 নম্বর বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা অনেকে পরে আসছিলেন। দেখেন 3 নং না, আমি 1 নং অঙ্কটাই দেখিয়ে দিই। কি বলছে? 2,000 টাকা 2 বছরের জন্য 8% চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করা হলে কার্যকরী সুদের হার কত হবে যদি সুদ বছরে 4বার যোগ হয়? এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 সালের প্রশ্ন। তো যখন আমরা কার্যকরী সুদের হার বের করব, কার্যকরী সুদের হার মানে হচ্ছে EIR বের করব, তখন আমাদের কি হবে? কত টাকা বিনিয়োগ করছে সেটা দেখবো না, এটা বাদ। কত বছর এটাও দেখবো না, এটাও বাদ। শুধু এই পার্সেন্টটুকু লাগবে, আর হচ্ছে সুদ বছরে কয়বার গণনা করবে সেটা লাগবে। তার মানে পার্সেন্ট হচ্ছে 8%, 0.08, আর সুদ হচ্ছে 4বার দিবে বছরে, তার মানে টি এর মান হচ্ছে 4। দেখেন EIR সমান সূত্র হচ্ছে 1 + 1/t হোল টু দি পাওয়ার t - 1। আই সমান লিখবেন 8% মানে হচ্ছে 0.08, টাইম হচ্ছে 4বার সুদ দিবে 4, আর এটিএম টাইম হচ্ছে 4 - 1 হচ্ছে 1। এই 1 হচ্ছে 1, এই প্লাস হচ্ছে প্লাস, 0.08 কে 4 দিয়ে ভাগ করবেন হবে 0.02, এর উপর 4 ছিল 4, -1 হচ্ছে -1। এটার যোগ করার পর পাওয়ার 4 ভাঙবেন হবে 1.0824, -1 হচ্ছে -1। এটা থেকে 1 মাইনাস করলে এত হবে। যেহেতু সুদের হার বের করতে হবে, মানে সুদের হার কত, মানে পার্সেন্টেজে বের করতে হবে, 100 দিয়ে গুণ করবেন তাহলে পার্সেন্ট বের হবে। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো এখন আমরা 4 নং অঙ্কটা একটু দেখি কি আছে। 4 নং, একজন ব্যক্তি ব্যাংক থেকে 9,000 টাকা ঋণ নিয়ে 4 বছর পর্যন্ত কোনো টাকা পরিশোধ করতে পারলো না। তারপর ব্যাংক তার থেকে 11,250 টাকা দাবি করে। দাবিকৃত অর্থের উপর তার বার্ষিক শতকরা কত টাকা হারে চক্রবৃদ্ধি দিতে হয়েছিল সেটা তোমার নির্ণয় করতে হবে। তো এখন যদি খেয়াল করেন, আমরা জানি যে যখন ঋণ নেবেন, ধরেন আজকে ঋণ নিলেন, তার মানে এটা হচ্ছে আজকে বর্তমান মূল্য। তো ব্যক্তি যখন ব্যাংক থেকে ঋণ নিয়েছে 9,000 টাকা, এটা হচ্ছে বর্তমান মূল্য ছিল, কিন্তু সে 4 বছর পর্যন্ত কোনো টাকা পরিশোধ করতে পারলো না। তো 4 বছর সময় পার হয়ে গেছে, 4 বছর। তারপর কি করলো? ব্যাংক তার থেকে 11,250 টাকা দাবি করলো, মানে 4 বছর পরে দাবি করলো, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে দাবিকৃত অর্থের উপর তার বার্ষিক শতকরা কত টাকা হারে চক্রবৃদ্ধি দিতে হয়েছিল, মানে সুদের হার কত ছিল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমাদের এখানে দেখেন বর্তমান মূল্য আছে ঋণের টাকাটা 9,000 টাকা, এবং যেটা দাবি করছে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য 4 বছর পরে। এটা এফবি দেওয়া আছে, বছর দেওয়া আছে, শুধু 8টা নাই, 8টা খুঁজে বের করে নিতে হবে। তো যখন প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু একসাথে থাকবে, তখন ফিউচার ভ্যালু নরমাল সূত্রটা ইউজ করবেন। উই নো, আমরা জানি এফভি সমান হচ্ছে পিভি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। তো হিয়ার এখানে প্রেজেন্ট ভ্যালু যত টাকা ঋণ নিচ্ছে, কত টাকা? 9,000, প্রেজেন্ট ভ্যালু লিখলেন। তারপর ফিউচার ভ্যালু যেটা দাবি করছে ব্যাংক তার কাছ থেকে 11,250, সময় এন সমান হচ্ছে কত বছর? 4 বছর। তাহলে সুদের হার আর সমান কত? আমাদের আর এর মানটা বের করে নিতে হবে। তো এফবি তো আমাদের জানা আছে 11,250 টাকা,
ইকুয়াল টু পিভি হচ্ছে 9,000 টাকা। 1 প্লাস আর এর মান হচ্ছে নাই, আর এর মানটা বের করতে হবে। এন সমান হচ্ছে কত? 4। তো এখন এই 9,000 এবং ব্র্যাকেট মাঝে আছে গুণ, তো 11,250 থাকবে উপরে, 9,000 গুণে ছিল আগে, আসলে ভাগের নিচে যাবে। এই সমান হচ্ছে সমান 1 হচ্ছে 1 প্লাস আর হচ্ছে আর, পাওয়ার ছিল 4। এখন এটা সমান এটা যে কথা, এটা সমান এটা একই কথা, আমরা সাইড পরিবর্তন করে নিই। কি আছে? 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 11,250 থাকবে উপরে, আর নিচে আছে কত? 9,000। এই লাইনটা না লিখে আপনারা ইচ্ছে করলে ভেঙেও লিখে ফেলতে পারেন, বা 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 11,250-কে 9,000 দিয়ে ভাগ করবেন। 11,250 ভাগ 9,000 সমান হচ্ছে 1.25। 11,250 ভাগ 9,000, 11,250 ভাগ 9,000 সমান হচ্ছে 1.25। এখন আমরা যখন 1 নং ক্লাস করেছিলাম, ওইখানে আমরা এন এর মান বের করেছিলাম, তখন লগ নিয়েছিলাম। কিন্তু আর এর বেলায় লগ নিতে গেলে আবার এন্ট্রি লগ লাগবে, এই জন্য আমরা আর এর বেলায় আমরা লগটা ইউজ করব না। আমরা কি করব, যে পাওয়ারটা আছে এখানে, পাওয়ার ছিল 4, এই 1 প্লাস আরটা রাখবো। 1 প্লাস আর রাইখা এই 1.25 ছিল 1.25, এটা ব্র্যাকেটে আটকিয়ে দিব। আটকানোর পর এখানে তো শুধু 4 ছিল, এই পাওয়ারটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, উপরে 1 নিচে 4 আসবে, মানে এটা উল্টে আসে পাওয়ার দিয়ে দিতে হবে। এটা নিচে তো একটা 1 ছিল, 1টা উপরে চলে যাবে আর 4টা নিচে নিচে দিয়ে দিবেন। কি করতে হবে, পাওয়ারটা উপর দিকে নিয়ে গেলে উপরে 1 থাকবে, বাই আসবে, 1 বাই হবে। এখানে 4 ছিল, এখানে 1/4 লিখলাম। এখানে 5 থাকলে ওই পাশে নিলে 1/5 হবে। এখানে 6 থাকলে ওই পাশে গেলে 1/6। এখানে 10 থাকলে ওই পাশে গেলে 1/10 হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা পাওয়ার চেঞ্জ করব, তাহলে উপরে 1 বাই আসবে একটা। এখন যে কাজটা করতে হবে, 1 প্লাস আর সমান, এই ক্যালকুলেটরে লিখবেন। এটা ক্যালকুলেশনটা আমি এখানে রাফ দিচ্ছি। ক্যালকুলেশন কিভাবে করবেন, 1.25, তারপর এখানে পাওয়ার ছিল তো, পাওয়ার ব্র্যাকেট দিবেন, এই 1 লিখবেন, ভাগ লিখবেন, 4 লিখবেন, ব্র্যাকেট শেষ করবেন, তারপর সমান দিবেন। তাহলে কি হলো, 1.25 যদি ব্র্যাকেটের ভিতরে ছিল, এটা আমরা ব্র্যাকেট ছাড়া লিখবো 1.25। 1.25 পাওয়ার ব্র্যাকেট 1 ভাগ 4, ব্র্যাকেট শেষ করবেন, সমান চাপবেন। তাহলে বের হবে 1.05737, 05737। এখন আর যদি রাখি ইকুয়াল টু কি থাকলো, 1.05737, আর এটা ছিল +1, পরে গেলে হবে -1। এখন আর ইকুয়াল টু, এটা থেকে এটা মাইনাস করে দেন, হবে 0.05737। এখন যেহেতু আর এর মান রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বের করতে হবে, এটাকে অবশ্যই পার্সেন্টেজে রূপান্তর করতে হবে। এর জন্য কি করবেন, লাস্টে গুণ করে দিবেন, গুণ 100 সমান কত হবে, আর ইকুয়াল টু, যেহেতু 100 দিয়ে গুণ করবেন হবে 5.737%। এই হচ্ছে আমাদের সুদের হার। যেহেতু দশমিকের অঙ্ক, অবশ্যই প্রায় লিখবেন, আগের অঙ্কগুলি তো প্রায় লিখে দেবেন। তো অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। 4 নং অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, 4 নং অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করবেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। দেখেন 4 নংটা কি ছিল, বিবিএ অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2016 সালের প্রশ্ন এবং 2009 সালের প্রশ্ন। এটা আবার পরবর্তীতে রিপিট হয়েছিল। প্রবলেম 5 দেখেন,
আচ্ছা, আমি শুধু বাংলাটুকু নিয়ে নিচ্ছি, আপনাদের পিডিএফ এ অবশ্যই ইংলিশটাও থাকবে। যাদের ইংলিশটা দরকার, ইংলিশটা প্রশ্নটা তুলে রাখবেন। আচ্ছা, তো এখন মিস্টার হাবিব মহাজনের নিকট থেকে 25,000 টাকা ধার করেছিলেন। যিনি সুদের ব্যবসা করেন মহাজন, ওনার কাছ থেকে 25,000 টাকা ধার নিয়েছেন, কিন্তু 5 বছরের মধ্যে তিনি কোনো টাকা পরিশোধ করতে পারেননি। তো ঋণ নিছে, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ছিল। সময় কত বছর পর্যন্ত কোনো কিছু পরিশোধ করতে পারছে না, n = 5 ইয়ার্স। 5 বছর পর্যন্ত তিনি কোনো টাকা পরিশোধ করতে পারেননি। মহাজন তার নিকট থেকে যথারীতি বর্তমানে 38,880 টাকা দাবি করলো। মানে কি, 5 বছর যখন সে পরিশোধ করতে পারলো না, তখন মহাজন তার কাছ থেকে 5 বছর পর 38,880 টাকা দাবি করলো। এটা হচ্ছে ফিউচার ভ্যালু। কত চক্রবৃদ্ধি সুদের হারে মহাজন তাকে টাকা ধার দিয়েছিল, তার মানে আর সমান কত। দেখেন, ইংলিশটা যদি দেখতে হয়, মিস্টার হাবিব borrowed টাকা 25,000 ফ্রম এ মানি ল্যান্ডার। একজন মহাজনের কাছ থেকে জনাব হাবিব 25,000 টাকা ধার নিয়েছিলেন, বাট কিন্তু হি কুড নট রিপে এনি অ্যামাউন্ট ইন এ পিরিয়ড অফ 5 ইয়ার্স। কিন্তু 5 বছরের মধ্যে তিনি কোনো প্রকার টাকা পরিশোধ করতে পারেননি। অ্যাকর্ডিংলি দ্য মানি ল্যান্ডার, তারপর ওই মহাজন ডিমান্ডস দাবি করলো, নাও এখন সে দাবি করলো টাকা 35,880 ফ্রম হিম, তার কাছ থেকে। অ্যাট হোয়াট রেট পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট ডিড দ্য ল্যান্ডার ল্যান্ড হিজ মানি, কত পার্সেন্ট সুদে ওই মহাজন তার মানি মানে তার টাকাটা ধার দিয়েছিল। এটা বিবিএস অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটি 2009 সালের প্রশ্ন। এটা আবার পরবর্তীতে রিপিট হয়েছিল। তো এখন যদি খেয়াল করেন, এখানেও সেম কাজ। বড়োর যেটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আবার যেটা ভবিষ্যতে দাবি করছে এটা হচ্ছে ফিউচার ভ্যালু দেওয়া আছে, সময় দেওয়া আছে n সমান 5 বছর, n সমান হচ্ছে 5। তাহলে আর সমান কত বের করতে পারবেন কি আপনারা? বের করতে পারার কথা। তারপর দেখি, উই নো এফ ভি ইকুয়াল টু পি ভি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। যখনই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য একসাথে দেওয়া থাকবে, তখনই আমরা ভবিষ্যৎ মূল্যের ছোট যে সূত্রটা আছে এককালীন সময়ের, এই সূত্রটা ইউজ করে নেবেন। এই ক্ষেত্রে এন এর মানটা বের করা যাবে, আর এর মানটা বের করা যাবে। তো এখানে হেয়ার পিভি প্রেজেন্ট ভ্যালু, যেটা হচ্ছে ঋণ নিয়েছিল, কত টাকা ঋণ নিছে? ধার নিছে 25,000 টাকা, 25,000। মহাজন দাবি করলো ভবিষ্যতে 38,880 টাকা, 38,880। সময় এন সমান হচ্ছে 5 বছর। এখন সুদের হার কত ছিল সেটা বের করবেন, আর সমান কত। তো ইকুয়াল টু 38,880 ইকুয়াল টু কি হলো, পিভি সমান হচ্ছে 25,000 1 প্লাস আর এর মান তো নাই, বের করতে হবে, এন সমান হচ্ছে 5। এখন এই 25,000 ছিল গুণে, আগে আসলে ভাগের নিচে, তার মানে এটা থাকবে উপরে, 38,880 থাকবে উপরে, 25,000 যাবে ভাগের নিচে, ইকুয়াল টু কি থাকলো 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5। এখন এইটা সমান চিহ্নের আগে নিয়ে আসেন, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এটা যাবে ভাগের সরি সমান চিহ্নের পরে, তো এটাকে এটা দিয়ে ভাগ করেন। 38,880 38,880 ভাগ 25,000 সমান হচ্ছে 1.1
5 5 5 2, এটাকে এটা দিয়ে ভাগ করে এটা সমান চিহ্নে পরে নিয়ে গেলেন আর এটা আগে নিয়ে আসলেন। তারপর এখন আমরা কি করতে পারি, দেখেন এখানে তো শুধু 5 ছিল, এটা ওই পাশে গেলে 1/5 হয়ে যাবে। তার মানে 1 প্লাস আরটা রাখবেন, 1 প্লাস আর ইকুয়াল টু যা ছিল কি আছেন জানি 1.5552, 1.5552, এর উপর পাওয়ার আসবে 1/5, মানে যত থাকবে পাওয়ার উপরে 1 ভাগ আসবে, 1/5। যদি এখানে 10 হয় 1/10, যদি এখানে 8 হয় 1/8 হবে। তো এখন 1 প্লাস আর ইকুয়াল টু, এটা সেম ভাবে ক্যালকুলেশন করবেন। কিভাবে যেন বলা হলো, এ 1.5552 পাওয়ার ব্র্যাকেট 1/5, ব্র্যাকেট শেষ করবেন, সমান দিবেন, সমান দিলে মানটা বের হয়ে যাবে। পাওয়ার ব্র্যাকেট 1/5 ব্র্যাকেট ইকুয়াল টু কত বের হয়েছে 1.0923। এটা হচ্ছে ক্যালকুলেশনটা বের করার নিয়ম। ওয়ান পয়েন্ট 0923 বা আর ইকুয়াল টু, এটা যাচ্ছে 1.0923, এই প্লাস ওয়ানটা পরে গেলে হবে মাইনাসের 1, বা আর সমান এটা থেকে 1 মাইনাস করে হবে 0.0923। যেহেতু সুদের হার বের করতে হবে, এটাকে 100 দিয়ে গুণ করবেন, গুণ 100 সমান আর ইকুয়াল টু 9.23%। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। একটু কমেন্ট করবেন যে অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এখন থেকে কথা দিলাম, রোজ প্রতিদিন আপনাদের ক্লাস হবে, এবং যারা বিভিন্ন কোর্সে আমার এখানে বিশেষ করে হৃদয় 4টা সাবজেক্টে ভর্তি হয়েছিলেন, আপনার 4টা সাবজেক্ট আমি কমপ্লিট করে দেব, এবং আপনিও শিখেই পরীক্ষা হলে যাবেন। ঠিক আছে, আগামীকালকে ক্লাস আছে 9টায়। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।